কিন্তু 2 মাস তো মোটে, তেমন কি বা বেশি। ক্ষেত পাথারের জল কমিতে লাগিবে 15 দিন, তিতাসের জল কমিয়া তার পারে পারে পথ পুরিতে লাগিবে আরও 15 দিন। তখন বর্ষা শেষ হইয়া যাইবে। গাং বিলের দিকে চাও, দেখিবে পরিষ্কার, কিন্তু ঘর বাড়ির দিকে চাও, পরিষ্কার দেখো কি? দেখো না। পরিষ্কার না করিলে পরিষ্কার দেখিবে কি করিয়া? চারিদিকে পূজা পূজা ভাব, লাগিয়া যাও ঘর বাড়ি পরিষ্কার করার কাজে। কিন্তু কি ঘর বাড়ি পরিষ্কার করিবা তুমি? ভাঙা ঘর বাড়ি? না পুরুষ আছে কোন দিনের তরে? বর্ষাকালে একটানা বৃষ্টির জলে ধার ভাঙিয়াছে, পীড়া ভাঙিয়াছে, ঘন ঘন তুফানের ঠেলায় বেড়াগুলি মুচড়াইয়া গিয়াছে। পুরুষেরা ছন আনিবে, বাঁশ আনিবে, বেত আনিবে, আনিয়া ঘর দুয়ার ঠিক করিয়া দিবে। তারপর মেয়ে বউরা তিতাসের পাড়ের নরম সোঁদাল মাটি আনিয়া ধার পীড়া ঠিক করিবে, লেপিবে, মুছিবে, আরশির মতো ঝকঝকে তকতকে করিবে। তাতেও কোন না 15 দিন লাগিবে। বাকি 15 দিনের মধ্যে 7 দিনে কাঁথা কাপড় কাচিবে, চাটাই মাদুর ধুইবে। তারপর 7 দিন বাকি থাকিতে তেল সাবান মাখিয়া দেবী হইয়া বসিয়া থাকিবে। দিন আবার ফুরায় না। কি লাউদি, কথা কস না যে, দিন ফুরায় না? একটু আগেই এই মেয়েটি তাকে 7 পাক ঘুরিয়াছে। পঞ্চপ্রদীপ তার কপালের মাথায় ঠেকাইয়া তাহা আবার নিজের কপালে ঠেকাইয়াছে। কতগুলি খই আর অতসী ফুল মাথার উপর ছিটাইয়া দিয়াছে, সত্যিকারের বিবাহের মতোই ভাবভঙ্গি দেখাইয়াছে। অথচ অনেক অর্থহীন অনুষ্ঠানের মতো ইহা একটি পূজা বিশেষের অনুষ্ঠান মাত্র। কিন্তু কি মজার অনুষ্ঠান! 7 বছর আগের কথা মনে করাইয়া দেয়। সেদিন উদয় তারার সামনে বসিয়াছিল অজানা একটা নতুন পুরুষ মানুষ। চুল দাড়ি সুন্দর করিয়া ছাঁটা, মাথায় জবজবে তেল দিয়া বাঁকা টেরি কাটা, নতুন কাপড়ে তাকে সেদিন দেবতার মতো দেখা গিয়াছিল। বাস্তবিক বিবাহের দিনে পুরুষ মানুষকে কত সুন্দরী না দেখায়। তাকেও কি খুব সুন্দর দেখাইয়াছিল না সেদিন? 3-4 জনে ধরিয়া তাকে চুল আঁচড়ানো, তেল সিন্দুর পরানো, চন্দন তিলক লাগানো প্রভৃতি কর্ম করিয়াছিল। একটা কলার ডিগা সে মানুষটার গালে বুলাইয়াছিল। সে তখন ছোট্ট বালিকা মাত্র, বুকটা তার ভয়ে দুরু দুরু করিতেছিল, চাহিতে পারিতেছিল না লোকটার চোখের দিকে। অথচ চারদিক হইতে লোকজনে চিৎকার করিয়া কহিতেছিল, চাও চাও, ভালো করে চাও, এই সময় ভালো করিয়া চাহিয়া দেখো। চারিজনে পিঁড়ির চারিটা কোণে ধরিয়া তাহাকে উঁচু করিয়া তুলিয়াছিল। এই সময় সে একটুখানি চাহিয়া দেখিয়াছিল, আর একটুখানি আর চাহিতে পারে নাই, অমনি চোখ নত করিয়াছিল। সেদিন মোটে চাওয়া যায় নাই তার দিকে, কিন্তু আজ কতবার চাওয়া যায়, কোনো কষ্ট হয় না। কিন্তু সেই দিনের সেই একটুখানি চাওয়ার মতো তেমন আর লাগে কি? সে চাওয়ার মধ্যে যে স্বাদ ছিল, সে স্বাদ কোথায় গেল? ভাবিতে ভাবিতে উদয় তারা একসময় ফিক করিয়া হাসিয়া ফেলিল। কোনে বউ চুল বাঁধিতে বাঁধিতে বলিল, কি লাউদি, হাসলি যে? হাসি পাইল, হাসলাম। আচ্ছা, আমি তো তোর বর হইলাম, আমার মুখের দিকে চাইতে তোর লাজ লাগে নাই? শুনো কথা, সত্যের বিয়ার বরেরই লাজ করলাম না, তুই তো আমার জ্বালা বিয়ার বর। সত্যের বিয়ার বরেলে তোর লাজ করে নাই? উমা, কেনে লাজ করলো না কেনে? সেই কথা এক পরস্তাবের মতো। বর আমার বাপের কাছে মুনি খাটত, মা বাপ কেউ আছিল না তার, সুতা পাকাইতো আর জাল বুনতো। আমার বয়স 8 বছর আর তার 12 বছর। সেই না সময় বাপে দিল বিয়া। তা একসঙ্গে খেলাইছি, বেড়াইছি, মাছ ধরছি, মাছ কাটছি, আমি নি ডরামুতারে। ও মা, সেই কথা ক। একটা মজার কথা কই শুন। বিয়ার কালে আমি তো ফুল ছিটলাম তার মাথায়, সে যত ছিটতে লাগলো কোনো ফুলই আমার মাথায় পড়লো না। ডাইনে বাঁয়ে কাঁধে পিঠে পড়তে লাগলো, কিন্তু মাথায় পড়লো না। কারোরে আমি ছাইড়া কথা কই না, আর সে তো আমরার বাড়িরই মানুষ। খুব রাগ হইল আমার। তেজ কইরা কইলাম, ভালো কইরা ছিটাইতে পারো না, মাথায় পড়ে না কেন ফুল? ডাইনে বাঁয়ে পড়ে কেন? কাজের ভাসছি নাই, খাওনের গোসাই। এ বরেরে তুই এমনই গালি পারলি? তোর মুখ তো কম খড়ো খড়ো আসিল না। বর কি করলো তখন? এক মুঠ রাগ কইরা আমার চোখে মুখে চুইরা মারল। খুব আসপর্দা তো, তুই সইয়া গেলি? না। কি করলি তুই? এক ভেংসি দিলাম। তুই আমারে তেমন করে একটা ভেংসি দে না। দেখ, তুই কি আমার সত্যের বর? তুই না মাইয়া মানুষ। তবে আমি তোরে দেই। ধ্যাত, আমরা কি এখন ছোট রয়েছি? কি এমন বড় হইয়া গেছি রে? 12 বছরে বিয়া হয়েছিল,
তারপর 9 বছর, মোটে তো 21 বছর, এর মধ্যেই বড় হইয়া গেলাম। বড় হইয়া গেলি কি না গেলি বুঝতি যদি তোর কোলে দুই একটা সাউ বাচ্চা থাকতো। জীবনে একটারও গুমুত কাঁচাইলি না, তোর মন কাঁচা, শরীর কাঁচা, তাই মনে হয় বড় হইলি না। যদি পুলাপান হইতো বয়সও মালুম হইতো। সেই কথা ক। তারপর চারিদিকে আঁধার হইয়া আসিল। সাদা সাদা অজস্র শাপলা ফুলে শোভিত সর্পাসনা মনসা মূর্তিটি অনন্তর চোখের সামনে ঝাপসা হইয়া আসিল। অন্যান্য পূজা বাড়িগুলির গান ধুমধাম ক্রমে অস্পষ্ট হইয়া একসময় থামিয়া গেল। শ্রাবণ মাসের শেষ তারিখটিতে মালদের ঘরে ঘরে এই মনসা পূজা হয়। অন্যান্য পূজার চাইতে এই পূজার খরচ কম, আনন্দ বেশি। মালর ছেলেরা ডিঙি নৌকায় চড়িয়া জল ভরা বিলে লগি ঠেলিয়া আলোড়ন তোলে। সেখানে পাতাল ফুঁড়িয়া ভাসিয়া উঠে সাপের মতো লিকলিকে শাপলা। সাদা সাদা ফুল ফুটিয়া বিল জুড়াইয়া ছত্রাইয়া থাকে। যত দূর চোখ যায় কেবল ফুল আর ফুল, সাদা মানিকের মেলা যেন। ঘাড়ে ধরিয়া টান দিলে কোন এক জায়গায় শাপলাটি ছিঁড়িয়া যায়। তারপর টানিয়া তোল, খালি টানো আর টানো, শেষ হইবে না শীঘ্র। এইভাবে তারা এক বোঝাই শাপলা তুলিয়া আনে। মাছেরা ঘুরিয়া ফিরিয়া দেখে মালর ছেলেরা কেমন শাপলা তুলিতেছে। শাপলা তোলার ফাঁকে ফাঁকে মালর ছেলেরাও চাহিয়া দেখে। জল শুকাইবে, বিলে বাঁধ পড়িবে, তখন বেঘরে প্রাণ হারাইতে হইবে, এসব জানিয়া শুনিয়াও বোকা মাছেরা কিসের মায়ায় যেন বিলের নিষ্কম্প জলে তিষ্ঠাইয়া আছে। তিতাসের স্রোতাল জলে নামিয়া পড়িলে অত শীঘ্র ধরা পড়িবার ভয় থাকিবে না। ধরা যদি পরেও পড়িবে মালদের জালে, সেখান হইতে লাফাইয়াও পালানো যায়। কিন্তু নমশূদ্রের বাঁধে পড়িলে হাজারবার লাফাইলেও নিস্তার নাই। মনসার পুষ্পসজ্জা শেষ হইলে পুরোহিত আসে। মালদের পুরোহিত ডুমুরের ফুলের মতোই দুর্লভ। একজন পুরোহিতকে 10-12 গাঁয়ে একা একদিনে মনসা পূজা করিয়া বেড়াইতে হয়। গলায় একখানা চাদর ঝুলাইয়া ও হাতে একখানা পুরোহিত দর্পণ লইয়া আসিয়া অমনি তাড়া দেয়, শিগগির। তারপর বার কয়েক নম করিয়া এক এক বাড়ির পূজা শেষ করে, দক্ষিণা আদায় করে এবং আধ ঘন্টার মধ্যে সারা গাঁয়ের পূজা শেষ করিয়া তেমনি ব্যস্ততার সঙ্গে সহিত কোনো মালকে ডাকিয়া বলে, বৃন্দাবন, তোর নাওখানে দিয়া আমারে ভাটি সাধকপুর লইয়া যা। শ্রাবণের শেষ দিন পর্যন্ত পদ্মাপুরাণ পড়া হয়, কিন্তু পুঁথি সমাপ্ত করা হয় না। লক্ষিন্দরের পুনর্মিলন ও মনসা বন্দনা বলিয়া শেষ 2টি পরিচ্ছেদ রাখিয়া দেওয়া হয় এবং তাহা পড়া হয় মনসা পূজার পরের দিন সকালে, যেদিন মালরা জাল বাহিতে যায় না। খুব করিয়া পদ্মাপুরাণ গায় আর খোল করতাল বাজায়। শেষ দিন বনমালীর গলাটা ভাঙিয়া গেল। এক হাতে গাল চাপিয়া ধরিয়া চোখ 2টি বড় করিয়া গলায় যথাসম্ভব জোর দিয়া শেষ দিশা তুলিল। বিউনি হাতে লইয়া বিপুলায় বলে, কে নেবে বিউনি 1,00,000 টাকার মূলে। কিন্তু সুরে আর জোর বাঁধিল না, ভাঙা বাঁশের বাঁশির মতো বেসুরো বাজিল। অন্যান্য যারা দোহার ধরিবে বলে বসিয়াছিল তাহাদের গলা অনেক আগেই ভাঙিয়া গিয়াছে। তারাও চেষ্টা করিয়া দেখিল, সুর বাহির হয় না। তারা পদ্মাপুরাণ পড়া শেষ করিল। বেহুলা বিজনী বেচিতে আসিয়াছে জায়দের নিকটে গোপনে ডমনির বেশ ধরিয়া। শেষে পরিচয় হইল এবং চাঁদ সদাগরের পরাজয় হইল। সে মনসা পূজা করিয়া ঘরে ঘরে মনসার পূজা পাওয়ার পথ করিয়া দিল। বন্দনা শেষ করিয়া পুঁথিখানা বাঁধা হইতেছে। 1 বৎসরের জন্য উহাকে রাখিয়া দেওয়া হইবে, আবার শ্রাবণ আসিলে খোলা হইবে। একটা লোক ঝুড়ি হইতে বাতাসা ও খই বিতরণ করিতেছে। লোকে এক একজন করিয়া খই বাতাসা লইয়া প্রস্থান করিতেছে। যাহাদের তামাকের পিপাসা আছে তাহারা দেরি করিতেছে। এদিকে পূজার ঘরের অবস্থা দেখিলে কান্না পায়। আগের দিন পূজা হইয়াছে, তখন দীপ জ্বলিয়াছিল, ধূপ জ্বলিয়াছিল, 10-12টি তেপায়ার নৈবেদ্য সাজাইয়া রাখা হইয়াছিল। সদ্য রং দেওয়া মনসা মূর্তি যেন জীবন্ত হইয়া হাসিতেছিল, আর তার সাপ 2টা বুঝিবা গলা বাড়াইয়া আসিয়া অনন্তকে ছবুলি দিয়া বসে, এমনই চকচকে ঝকঝকে ছিল। আজ তাদের রং অন্যরকম। অনিপুণ কারিগরের সস্তায় তৈয়ারি একদিনের জৌলুস রংচটা হইয়া ম্লান হইয়া গিয়াছে। কোন অসাবধান পূজার্থীর কাপড়ের খুঁটে লাগিয়া একটা সাপের জিভ ও আরেকটা সাপের ল্যাজ ভাঙিয়া গিয়াছে। এখন তাহাদের দিকে চাহিলে অনুকম্পা জাগে। রাশি রাশি শাপলা ছিল মূর্তির 2 পাশে। ছেলেরা আনিয়া এখন খোসা ছাড়াইয়া ছাড়াইয়া খাইতেছে, আর
অটুট খোসাটার মধ্যে ফুঁ দিয়া বোতল বানাইতেছে। কেউ কেউ শাপলা দিয়া মালা বানাইয়া গলায় পড়িতেছে। অনন্ত এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিল। একটি ছোট মেয়ে তেমনি অনেক ছড়া মালা বানাইয়া কাহার গলায় পরাইবে ভাবিতেছিল। অনন্তর দিকে চোখ পড়িতে তাহারই গলায় পরাইয়া দিল। অনন্ত চট করিয়া খুলিয়া আবার মেয়েটির খোঁপায় জড়াইয়া থুইল। চক্ষুর নিমেষে এই কাণ্ডটি ঘটিয়া গেল। মেয়েটির দিকে চাহিলে প্রথমেই চোখ পড়িবে এই খোঁপার উপর। ছোট্ট মেয়ের তুলনায় অনেক বড় সে খোঁপা। 7 মাথার চুল এক মাথায় করিয়া যেন মা বাঁধিয়া দিয়াছে। খুশি হইয়া মেয়েটি জিজ্ঞাসা করিল, কোনোদিন তো দেখি নাই তোমারে, তোমার নাম কি? অনন্ত, আমার নাম অনন্ত। দূর, তা কেমনে হয়, ঠিক কইরা কও তোমার নাম কি? ঠিক কথাই কই, আমার নাম অনন্ত। তবে আমার মতো খোঁপা বাঁধো নাই কেন? তুমি আমার মতো এরকম কইরা শাড়ি পরো নাই কেনে? তোমার নাক বিন্ধা নাই কেনে? কান বিন্ধাইয়া কাঠি দেয় নাই কেনে? গোদানি কই, হাতের চুড়ি কই তোমার? আরে আমি যে পুরুষ, তুমি তো মাইয়া। তবে তোমার নাম অনন্ত না। না কেনে? অনন্ত যে আমার নাম, তোমার এই নাম হইতে পারে না। পারে না? ওমা, কেনে পারে না? তুমি পুরুষ, আমার নাম কি তোমার নাম হইতে পারে? হইতে পারে না যদি, তবে এই নাম আমার রাখালো কেনে? আমার মা নিজে এই নাম রেখেছে, মাসিও জানে। ও, কেবল মাসি জানে, আর কেউ না? হ্যাঁ, যে বাড়িতে আসি তারা 2 ভাই বোনেও জানে। এই, আর কেউ না? ও মা, শুনো তবে, আমার নাম রাখছে গণক ঠাকুরে। জানে আমার মায়, বাবায়, 7 কাকায় আর 5 কাকিরে, আর 6 দাদা আর 3 দিদিয়ে, 4 মাসি 2 পিসিয়ে। ও বাবা, আরো কত লোকে যে জানে, আর কত আদর করে যে, কেউ মারে না আমারে। আমারেও কেউ মারে না। এক বুড়ি মারতো, মাসি তারে আটকাইতো। মাসি আটকাইতো তো মা আটকাইতো না? আমার মা নাই। মেয়েটি এবার বিগলিত হয়ে উঠিল। নাই? হায় গো কপাল। মানুষে কয়, মা নাই যার, সার কপাল তার। অনন্তর নিজেকে বড় ছোট মনে হইল। চট করিয়া বলিল, মাসি আছে। মেয়েটি ভুরু বাঁকাইয়া একটা নিঃশ্বাস ছাড়িল। মাসি আছে তোমার, তবু ভালো। মানুষে কয়, তীর্থের মধ্যে কাশি, ইষ্টির মধ্যে মাসি, ধানের মধ্যে খামা, কুটুমের মধ্যে মামা। বলিয়া হঠাৎ মেয়েটি কোথায় চলিয়া গেল। অনন্ত মনে মনে ভাবিল, বাবা, খুব যে শিলক ছাড়ে, উদয় তারার কাছে একবার নিয়ে গেলে মন্দ হয় না। একটু পরেই পূজা মণ্ডপের সামনে মেয়েটির সহিত আবার দেখা হইল। আচ্ছা, আমারে তোমার মাসির বাড়ি লইয়া যাইবা? কেমনে লইয়া যামু? অনেক দূর যে, নাওয়ে গেলে 1 দুপুরের পথ। তা মানুষ কি মানুষের দূরের দেশে লইয়া যায় না? যায়, কিন্তু অখন যায় না। বৈশাখ মাসে তিতাসের পারে মেলা হয়, তখন লইয়া যায়। অনেক দূর থাইক্কা অনেক মানুষ, তখন অনেক মানুষের লইয়া যায়। তখন আমারে লইয়া যাইও, কেমন? আমার তো নাও নাই। আচ্ছা, বনমালীরে কইয়া রাখুন, তার নাওয়ে যাইতে পারবা। পরের নাওয়ে বাবা যাইতে দিলে তো? খালের টেকের ভাঙা নামের খড়ল থাইকা 7 দিনের উপবাসী মানুষের যেজন বাইর করিয়া আনলো, তারে কও তুমি পর? কি যে তুমি কও? মেয়েটির চোখ মুখ উজ্জ্বল হইয়া উঠিল। খালের টেকে ভাঙা নামের খোরলে তুমি থাকতা? ডর করতো না তোমার? রাইতে দেহদৈত্য যদি দেখা দিত? কও না, কি কইরা তুমি থাকতে একলা? সে এক পরস্তাবের কথা, কইতে গেলে 3 দিন লাগবো। তোমরার গাঁয়ে আমারে লইয়া যাইবা, সেই নাওখানা দেখাইবা? আচ্ছা, নিয়া যামু। নিবা যে, তোমার মাসি আমারে আদর করবো তো তোমার মতো? হ্যাঁ, তোমারে করবো আদর। আমারই বৈক্কা বৈক্কা কইরা দিল? কও কি, বৈক্কা বাইর কইরা দিল আর ডাইক্কা ঘরে নিল না? না, তবে আর গিয়া কাম নাই, তুমি আমার বাড়িতেই চলো। কেউ তোমারে বাইর কইরা দিব না। যদি দেয়ও, আমি তোমারে ডাইক্কা ঘরে নিব। কথাগুলি অনন্তর খুব ভালো লাগিল। এক ঘর ভর্তি লোকের মধ্যে থাকিতে খুবই ভালো লাগিবে। সেখানে 10টি লোকে 10 রকমের কথা বলিবে, 20 হাতে কাজ করিবে, 10 মুখে গল্প করিবে, একটা কলরবে মুখরিত থাকবে ঘরখানা। তার মধ্যেই এই চঞ্চল মেয়েটি তার সঙ্গে খেলা করিবে, জাল বোনা, মাছ ধরা খেলা। অনন্ত সত্যিকারের জেলে হইয়া নৌকাতে না উঠা পর্যন্ত
তাকে এই খেলার মধ্য দিয়াই জাল ফেলা জাল তোলা আয়ত্ত করিতে হইবে। একটা করুণ সুর তার মনে গুনগুন করিয়া উঠিল। তার জগৎ বেদনার জগৎ, এ জগতে হাসি নাই, আমোদ নাই, আপনজন না থাকার ব্যথায় তার জগৎ পরিম্লান। আকাশে তারা আছে, কাননে ফুল আছে, মেঘে রং আছে, তিতাসের ঢেউয়ে সে রঙের খেলা আছে। সব কিছু নিয়েও এই রূপোন্মত্ত বহির্বিশ্ব তার মনের ম্লানিমার সঙ্গে একাকার। একটার পর একটা সাগরের ঢেউয়ের মতো কি যেন তার মনটা ডুবাইয়া চুবাইয়া দেয়। তখন সে চাহিয়া দেখে, কুল নাই, সীমা নাই, খালি জল আর জল। দুই তীরের বাঁধনে বাঁধা তিতাসের সাধ্য কি সে জল আগলায়? এ যেন বারদরিয়ার নোনা জল, ছোট তটিনীর সকল নৃত্যবিলাসকে তলাইয়া দিয়া জাগিয়া থাকে শুধু এক টানা হাহাকার। অনন্ত ইহার কারণ বিশ্লেষণ করিতে চায় মনে মনে। দেখে এত বিশাল বিপুল সময়ের মহাস্রোতে সে বুঝিবা একখণ্ড দুর্বল কুটার মতোই ভাসিয়া চলিয়াছে। কিছুদিন আগে একমাত্র মাকেই আপন বলিয়া জানিত, তারপর মাসি, কিন্তু সে যে আসলে তার কেউ না, অনন্তরে বোধ আছে। বনমালী, উদয়তারা এরাও 2 দিনের পথের সাথী। এরা যেদিন মাসির মতোই তাকে পর করিয়া দিবে, সেদিন সে কোথায় যাইবে? কোথায় আর যাইবে? একটা পান্থশালা জুটিয়া যাইবেই। যে ছাড়িতে পারে তার জুটিতেও বিলম্ব হয় না। পান্থশালারই মতো এই মেয়েটির সংসারে ঢুকিয়া পড়িলে ক্ষতি কি? 3টি নারী একযোগে অনন্তর সামনে আসিয়া দাঁড়াইল। মাসি তার একান্তই অসহায়। তিক্ত বিরক্ত বাপ মার অনাত্মীয় পরিবেশে সে নিতান্তই অসহায়। অতীতের সঙ্গে তার বর্তমানের যে যোগসূত্র আছে, ভবিষ্যতের দিকে পা বাড়াইয়া সে সূত্র ছিন্ন বিচ্ছিন্ন। একটা নগণ্য খড়কুটার মতোই সেও সময়ের মহাস্রোতে ভাসিয়া চলিয়াছে। তিতাসের জলে হাজারো খড়কুটা ভাসিয়া যায়, কিন্তু কোনো না কোনো মালোর জালে তারা আটকা পড়িবেই পড়িবে। কিন্তু মাসির ভবিষ্যৎ কোন অবলম্বনের গায়ে আর আটকা পড়িবে না। আর উদয়তারা, অনেক বেদনা তার মনে জমা হইয়া আছে, কিন্তু বড় কঠিন এই নারী। হাস্য পরিহাসে প্রবাদে শ্লোকে সব বেদনা ঢাকিয়া সে নারী সব সময় মুখের হাসি নিয়া চলে। তাহাকে জব্দ করিবে এমন দুঃখ বুঝি বিধাতাও সৃষ্টি করিতে পারে নাই। মাসি তার মতো সকল দুঃখকে অগ্রাহ্য করিয়া চলিবার ক্ষমতা পাইল না কেন? হায়, তাহা যদি সে পাইত, অনন্তর মন অনেক ভাবনা হইতে নিষ্কৃতি পাইত। আর এই হাস্যচঞ্চল মেয়েটি, এর জীবন সবে শুরু হইয়াছে। সে নিজে যেমন চাঁদের রোশনি, তেমনি অনেক থমথমে আকাশের তারাকে সে কাননের ফুলের মতো মোটায় আঘাত করিয়া ফুটাইয়া ছিটাইয়া হাসাইয়া মাথাইতে সক্ষম। সে যদি সবসময় তার সঙ্গে সঙ্গে থাকিতে পারিত, তবে তার মনের ম্লানিমাটুকু একটু একটু করিয়া ক্ষয় হইয়া যাইত। মেয়েটি হঠাৎ হাসিতে ফাটিয়া পড়িল। অনন্ত চমকাইয়া উঠিয়া বলিল, হাসো কেনে? মেয়েটির চোখ দুটি নাচিয়া উঠিল। তোমার গলায় যে মালা দিলাম, কারো কাছে কইও না বইলাম। কইলে কি হইব? তোমারে বর বইলা মানুষে ঠাট্টা করব। দূর, আমি কি শ্যাম সুন্দর ব্যাপারী? আমার কি এরকম বড় বড় দাড়ি আছে যে আমারে বর কইব? বরের বুঝি লম্বা দাড়ি থাকে? মৃত্যুক! আমি নিজের চোখে দেখলাম, মা আমারে সাথে কইরা নিয়া দেখাইছিল। আরো কত লোক দেখতে গেছিল, তারা কইল, এতদিন পরে বরের মতো বর দীক্ষা নয়ন সার্থক করলাম। বুঝছি, বুড়া বুড়া বর। কিন্তু সে তো বুড়া, তুমি তো বুড়া না। অনন্ত বুড়া কিনা ভাবিয়া দেখিতে গিয়া সব গোলমাল করিয়া ফেলিল। এমন সময় ডাক আসিল, কইল, অনন্তবালা, ও সোনার মা। মায়ের আহ্বান, আদুরে মেয়ে, মা তাকে ডাকিতে 2টি নামই ব্যবহার করেন। খাওয়ার সময় হইয়াছে, তার আগে নাইবার জন্য এই আহ্বান। অন্য একটি মেয়ে শাপলা চিরিয়া বোতল বানাইয়াছে, তাতে গ্রন্থি পড়াইতেছিল। সে মাথা না তুলিয়াই ছড়া কাটিল, অনন্তবালা সোনার মালা, যখনই পড়ি তখনই ভালা। দেখলা তো আমার নাম কতজনে জানে? আমার নাম দিয়া শোলক বানাইছে। মা ডাকতাছে, আমি যাই। যে কথা কইলাম কারো কাছে কইও না, কেমন? না, আমি কিন্তু কইয়া দিমু। কি? তুমি আমার খোপায় মালা দিছো, এই কথা? কার কাছে? মার কাছে। অনন্ত বিচলিত হইয়া উঠিল।
আরে না না, মা তোমারে বকবো না, আদর করব, তুমিও চলো না আমার বাড়িতে। অনন্ত বলিল, না। মাসির জন্য তার মনটা এই সময় বেদনায় টনটন করিয়া উঠিয়াছিল। এই সময় তিতাসের বুকে কিসের বাজনা বাজিয়া উঠিল। ছেলের দল পূজা বাড়ি ফেলিয়া দৌড়াইয়া চলিল নদীর দিকে। সকলেরই মুখে এক কথা, দৌড়ের নাও, দৌড়ের নাও। নামটা অনন্তর মনে কৌতূহল জাগাইল। অনেক নাও সে দেখিয়াছে, এ নাও তো কই দেখে নাই। ঘাটে গিয়া দেখে, সত্যি এ দেখিবার জিনিসই বটে, অপূর্ব অপূর্ব। রাঙা নাও, বর্ষার জালে চারিদিক একাকার। এদিকে ওদিকে কয়েকটা পল্লী যেন বিলের পালিতে স্নান করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছে। তিতাসের বুক সাদা, তার পারের সীমার বাইরে শাপলা শালুকের দেশ, অনেক দূরে ধান ক্ষেত, পাট ক্ষেত, তাহাও জলে ভাসিতেছে। নৌকাটি তিতাস পার হইয়া দূরের একখানা পল্লীর দিকে রোখ করিয়াছে। গলুইটা জলের সমান নিচু, সরু ও লম্বা পাছাটা পেটের পর হইতে উঁচু হইয়া গিয়া আকাশে ঠেকিয়াছে। হালের কাঠিটা তির্যকভাবে আকাশ ফুঁড়িবার মতলবে যেন উঁচাইয়া উঠিয়াছে। তাহাতে ধরিয়া একটা লোক নাচিতেছে আর পাটাতনে পদাঘাত করিতেছে। লোকটাকে একটা পাখির মতো ছোট দেখাইতেছে। ডরার উপর দাঁড়াইয়া একদল লোক খোল করতাল বাজাইয়া সারি গাহিতেছে, আর তাহারই তালে তালে দুই পাশে শত শত বইটা উঠিতেছে, নামিতেছে, জল ছিটাইয়া কুয়াশা সৃষ্টি করিতেছে। কিন্তু অনেকক্ষণ ধরিয়া দেখিতে পাওয়া গেল না। পল্লীর গাছপালা ঘরবাড়ির আড়ালে ঢাকা পড়িয়া গেল। ছেলেরা অনন্তকে সান্ত্বনা দিল, গাঁয়ের এই পাশ দিয়া আড়াল পড়িয়াছে, ওই পাশ দিয়া নিশ্চয়ই বাহির হইবে। কিন্তু আর বাহির হইল না। কেন বাহির হইল না জিজ্ঞাসা করিতে ছেলেরা জানাইল, হয়তো ওই গাঁয়ের ওই পাশটিতেই ওদের ঘর বাড়ি। নৌকা সাজাইয়া রং করাইয়া লোকজন লইয়া তালিম দিতে গিয়াছিল। 5 দিন পরেই বড় নৌকা দৌড় কিনা, নাও কেমন চলে দেখিবার জন্য এক পাক ঘুরিয়া আসিয়াছে। এখন ওদের ঘাটে নৌকা বাঁধিয়া যে যার বাড়ি খাইতে চলিয়া গিয়াছে। আর নয়তো ওই গাঁয়ের আড়াল দিয়া সোজা চলিয়া গিয়াছে দূরের কোনো খলায় দৌড়াইবার জন্য। শেষের কথাটাই অনন্তর নিকট অধিক যুক্তিসঙ্গত মনে হইল। যেরকম সাপের মতো হিসিস করিয়া চলিয়াছিল ওই গাঁয়ে, তাহা উহা থামিতেই পারে না। সারা গায়ে লতা পাতা, সাপ ময়ূরের ছবি লইয়া রঙিন দেহ তার একের পর এক পল্লীর পাশ কাটাইয়া আর হাজার হাজার ছেলে মেয়েদের মন পাগল করিয়া ছুটিয়াই চলিয়াছে। সারাদিন চলিবার পর কোথায় রাত্রি হইবে কে জানে। এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নামের 3য় পর্বের প্রথম খণ্ড, রামধনু। মাসি বাসন্তীর আশ্রয় ছেড়ে গৃহবধূ উদয়তারার সাথে তার বাপের বাড়ির গ্রামে অনন্তর যাত্রার কাহিনী বর্ণিত হয়েছে এই খণ্ডে। এরপর আসবে এই পর্বের 2য় খণ্ড, রাঙা নাও। শুনতে থাকুন। পড়ায়, শোনায়, ভাবনায়, চেতনায় কাটুক দিন। গল্প শুনতে কেমন লাগছে তা জানাতে থাকুন মন্তব্যের বাক্সে। আর বন্ধুদের সাথে যদি একটু ভাগাভাগি করে নেন তাহলে তো কথাই নেই। গল্পে আড্ডায় রৌহিনে পাশাপাশি চলছে গল্পের আসর এবং উপন্যাসের আসর। সবকিছুর নিয়মিত আপডেট পেতে পাবেন যদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। আজ তাহলে আসি।